আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। প্রযুক্তিগত অগ্রসরতার সুযোগ নিয়ে ইসরায়েল প্রযুক্তির এই সময়ে যুদ্ধের সম্প্রতি আরেকটি নৃশংসতার পরিচয় রেখে গেল। কেননা যুদ্ধের নামে বা প্রতিপক্ষকে শায়েস্তা করার অজুহাতে গত সপ্তাহে ইসরায়েলের প্রতিপক্ষ লেবাননের হিজবুল্লাহ সদস্যদের পারস্পরিক যোগাযোগের মূল মাধ্যম পেজারকে একটি প্রাণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহার করল। নির্মম এই ঘটনায় লেবাননের হিজবুল্লাহর বেশ কয়েকজন সদস্যসহ ১২ জন লেবানিজ নিহত হন, আহত হন আরও ৩,০০০ মানুষ। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। লেবানন ও সিরিয়ায় অবস্থানরত হিজবুল্লাহ এবং তাদের পৃষ্ঠপোষকেরা এনক্রিপ্ট করা পেজার ব্যবহার করতে অভ্যস্ত। হঠাৎ করেই একযোগে ১৭ সেপ্টেম্বর সকল হিজবুল্লাহ সদস্যের পেজার বিস্ফোরিত হতে শুরু করে। পেজাররা ছিল লেবানন ও সিরিয়ায় হিজবুল্লাহ এবং ইরানের যোগাযোগের মূল মাধ্যম। এই ঘটনায় লেবাননে হিজবুল্লাহর কিছু যোদ্ধা সহ অন্তত ১২ জন লেবানিজ নিহত হন, যাদের মধ্যে ২ জন শিশুও আছে। একই সাথে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সহ প্রায় ৩,০০০ মানুষ এই ঘটনায় আহত হন। ব্যাটারির পাশে অল্প পরিমাণে বিস্ফোরক সংযুক্ত করার জন্য ডিভাইসগুলোকে টেম্পার করা হয়েছিল এবং দূর থেকে পাঠানো একটি বার্তার মাধ্যমে এদের ট্রিগার করা হয়েছিল। অবশ্য কিছু কিছু প্রতিবেদনে এমনও দাবি করা হয়েছে যে ডিভাইসগুলো তাইওয়ানের গোল্ড অ্যাপোলো দ্বারা তৈরি করা হয়েছিল। তবে তাইওয়ানিজ কোম্পানিটি এই তথ্য অস্বীকার করে বলেছে তারা এই ডিভাইস তৈরি করেনি, তবে তারা হাঙ্গেরি ভিত্তিক একটি কোম্পানিকে তাদের ব্র্যান্ডের অধীনে এই ডিভাইস তৈরি করার লাইসেন্স দিয়েছে। অন্যান্য প্রতিবেদনে আপাতত ফটোগ্রাফিক প্রমাণ সহ দাবি করা হয়েছে যে সেগুলি জাপানের আইকম তৈরি করেছিল। তবে কোম্পানিটি দাবি করছে যে তারা বিগত ১ দশক ধরে এই মডেলটি তৈরি করেনি। তারা আরও জানিয়েছে তাদের কোম্পানির বিরুদ্ধে যে মডেলটি তৈরির অভিযোগ আনা হয়েছে তা নিয়ে তারা পূর্ণাঙ্গ একটি তদন্ত শীঘ্রই শুরু করবে। অন্যদিকে হিজবুল্লাহ এই হামলার দায় চাপিয়েছে ইসরায়েলের ওপর, আর ইসরায়েল বরাবরের মতোই এই হামলার বিষয়েও নীরব থেকেছে। সবচেয়ে বড় কথা, এই ডিভাইসের উৎপাদন প্রক্রিয়ায় ইসরায়েলি গোয়েন্দাদের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ৭ অক্টোবর হামাসের অপারেশন আল আকসা ফ্লাডের পর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ শুরু হয়। হিজবুল্লাহ হামাসের চলমান স্বাধীনতা আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশের অংশ হিসেবেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পেজারদের টার্গেট করে যেভাবে ইসরায়েল এই বিস্ফোরণ ও মানুষ হত্যা মিশন পরিচালনা করেছে তা নজিরবিহীন। ইসরায়েল দীর্ঘদিন ধরেই এই হামলার ছক কষেছে, আর তাদের এই হামলার মূল লক্ষ্য ছিল লেবাননের হিজবুল্লাহর যোগাযোগের মূল ডিভাইসগুলোকে অকার্যকর করে দেওয়া এবং হিজবুল্লাহর যোগাযোগ, কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যাহত করা। হিজবুল্লাহর সদস্যরা আগে মোবাইল ব্যবহার করত, কিন্তু ইসরায়েলিরা মোবাইল ফোন ট্র্যাক করে তাদেরকে সহজেই শনাক্ত করতে পারত বিধায় পরবর্তীতে তারা মোবাইলের ব্যবহার হ্রাস করে পেজারের ব্যবহার শুরু করে। সাম্প্রতিক সময়ে এসে দেখা যায় হিজবুল্লাহ সদস্যদের মাঝে মেসেজ আদান প্রদানের জন্য সবচেয়ে পছন্দনীয় ও নির্ভরযোগ্য ডিভাইস হয়ে গেছে এই পেজারগুলো। এই পেজারগুলো বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েল একটি মানবিক সংকট তৈরি করেছে। এই ঘটনায় ৩,০০০ মানুষ আহত হয়েছেন, যার মধ্যে একজন হলেন লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। এই বিস্ফোরণে তিনি একটি চোখ হারিয়েছেন বলেও জানা গেছে। প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হিজবুল্লাহ বিস্ফোরণের পরপরই ইসরায়েলি অবস্থানগুলোতে রকেট হামলা শুরু করে। সর্বশেষ এই সংঘাতের ঘটনা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীলতা বৃদ্ধির ঝুঁকি তৈরি করেছে। এই পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও জরুরি বৈঠক করার সিদ্ধান্ত নেয়। প্রতিপক্ষের যোগাযোগ কাঠামো বা সাপ্লাই চেইনে হামলার ঘটনা এবারই প্রথম নয়।
উদাহরণস্বরূপ বলা যায়, ভিয়েতনাম যুদ্ধের সময় ইউএস মিলিটারির অ্যাসিস্ট্যান্স কমান্ড ভিয়েতনাম স্টাডিজ অফ অবজারভেশন গ্রুপ নামক কমিউনিস্ট সংগঠনের সাপ্লাই লাইনগুলোকে প্রোপেল্যান্টের পরিবর্তে ছোট অস্ত্রের রাউন্ড এবং মর্টার শেল দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিল। এমনভাবে বিস্ফোরকগুলো সেখানে সেট করা হয়েছিল যে গুলি চালানোর সময় এর বিস্ফোরণ ঘটবে, আগ্নেয়াস্ত্রটিও ধ্বংস হবে এবং শুটার ব্যক্তিও হয় নিহত বা আহত হবেন। আরও শক্তিশালী গোলাবারুদ, বিশেষ করে মর্টার শেলের বিস্ফোরণ হলে ওয়েপন ক্রুদের সকলেই নিহত হতে পারে। সিরিয়ার গৃহযুদ্ধে সিরিয়ার সরকার সমর্থক বাহিনী প্রতিপক্ষদের দমন করার জন্য বিধ্বংসী কৌশল প্রয়োগ করে। তারা উদ্দেশ্য পূরণ করার জন্য কালোবাজারে গোলাবারুদ সরবরাহ করতেও দ্বিধাবোধ করেনি। অন্যদিকে 2018 সালে চীনা সামরিক বাহিনী তাদের সাব কন্ট্রাক্টর কারখানায় সুপার মাইক্রো দ্বারা নির্মিত সংবেদনশীল মার্কিন সার্ভারগুলিতে ক্ষুদ্র মাইক্রোচিপ লাগিয়েছিল। এই সার্ভারগুলি মার্কিন গোয়েন্দা এবং সামরিক সংস্থাগুলি ব্যবহার করে থাকে। চীন মূলত মার্কিন সংস্থাগুলোর ক্লাসিফাইড তথ্য উদ্ঘাটন করার জন্য এই চিপগুলোকে ব্যবহার করে। তবে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে সম্প্রতি যেই পেজার হামলা চালিয়েছে সেগুলোকে কৌশলগত বড় একটি বিবর্তন হিসেবেও দেখা যায়। ইসরায়েল এখন নিয়মিতভাবেই প্রতিপক্ষের ইলেকট্রনিক্সের ভেতরে বিস্ফোরক স্থাপন করে নাশকতা ঘটায়। অনেক ক্ষেত্রে তারা সাইবার হামলার মাধ্যমেও স্পাইকড ডিভাইসগুলোর বিস্ফোরণ ঘটিয়ে থাকে। হামলার পর আহত হিজবুল্লাহ কর্মীদের যোগাযোগে ট্রাফিক পর্যবেক্ষণ করে ইসরায়েল হিজবুল্লাহর গতিবিধি এবং অবস্থান সম্পর্কেও গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে। হিজবুল্লাহর ওপর ইসরায়েলের উচ্চ প্রযুক্তির আক্রমণে একটি বিষয় পরিষ্কার, আর তা হল তারা যে কোনো স্থানে এবং যে কোনো সময়ে আঘাত করতে পারে। গাজায় হামাসের চাপ কমাতে এবং ইসরায়েলকে দ্বিমুখী ফ্রন্ট যুদ্ধে বাধ্য করতে চেয়েছিল হিজবুল্লাহ। তবে ইসরায়েল হয়তো হিজবুল্লাহকে একটি সতর্কবার্তা প্রেরণ করেছে যাতে হিজবুল্লাহর সাথে পূর্ণমাত্রায় যুদ্ধে না জড়ায়। তাছাড়া এই ঘটনায় আরও প্রমাণ হয়েছে যে ইসরায়েল হিজবুল্লাহর সাপ্লাই চেইনে কতটা গভীরভাবে প্রবেশ করেছে। আক্রমণগুলো ইসরায়েলের টার্গেট হত্যার অপ্রচলিত হত্যার পদ্ধতির সাথেও সামঞ্জস্যপূর্ণ। ইসরায়েল একই পদ্ধতিতে এর আগে ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচিকে বাধা দেওয়ার জন্য ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যা করার জন্য লাগানো মেশিনগান ও রিমোট চালিত বোমা ব্যবহার করেছিল। আর সর্বশেষ ইসরায়েল বায়ুবাহিত মিসাইল ব্যবহার করে হত্যা করে হামাসের সাবেক রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে। ইসরায়েলের অপ্রচলিত আক্রমণের লক্ষ্য ছিল শুধুমাত্র হিজবুল্লাহর নেতৃত্বই নয়, বরং এর র্যাঙ্ক অ্যান্ড ফাইল অপারেটিভদেরও অপ্রচলিত পদ্ধতিতে আক্রমণ চালিয়ে হত্যা করা। আর এই কৌশলের অংশ হিসেবেই হিজবুল্লাহর একদম সাধারণ সদস্যদের ব্যবহৃত পেজারকে বিস্ফোরকে পরিণত করতেও তারা দ্বিধা করেনি। এই হামলার মাধ্যমে ইসরায়েল হিজবুল্লাহকে জানিয়ে দিয়েছে যে লেবাননে হিজবুল্লাহর কথিত নিরাপদ আশ্রয়স্থলেও তারা হামলা চালাতে পারে। আবার একই সাথে কেবল এই সংগঠনের নেতৃবৃন্দই নয়, বরং একদম ফাইল অপারেটিভ বা সদস্যরাও ইসরায়েলের হামলা থেকে নিরাপদ নয়। অপারেশনাল পর্যায়ে এই আক্রমণ হিজবুল্লাহকে তার যোগাযোগ অবকাঠামো পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। মোবাইলের তুলনায় অধিক নিরাপদ মনে করেই হিজবুল্লাহ পেজারের ওপর ভরসা রেখেছিল, কিন্তু এবার এই ডিভাইসটিও অনিরাপদ বলে প্রতীয়মান হলো। শুধু যোগাযোগ কাঠামোই নয়, হিজবুল্লাহ হয়তো তার সাপ্লাই চেইন, বিশেষ করে ড্রোন এবং মিসাইল পরিবহনের জন্য অত্যাধুনিক ইলেকট্রনিক্সের পাইপলাইনের দিকেও কঠোর নজর দিতে বাধ্য করবে। কৌশলগত পর্যায়ে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণটি হয়তো উল্লেখযোগ্য সংখ্যক হিজবুল্লাহ অপারেটিভকে হত্যা করেছে। উল্লেখযোগ্য সংখ্যক সদস্য হতাহত হয়েছে। হিজবুল্লাহর এই ক্ষয়ক্ষতিটি এমন সময়ে হয়েছে যখন এই সংগঠনটি ইসরায়েলের সাথে পূর্ণ স্কেল যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে।
ইসরায়েলের আক্রমণ সম্ভবত হিজবুল্লাহর জন্য ইন্ট্রানেট থেকে শুরু করে ভূগর্ভস্থ তারের অবকাঠামো পর্যন্ত প্রতিটি স্তরের একটি বিকল্প যোগাযোগ অবকাঠামো তৈরি করা অপরিহার্য করে তুলবে। এরপরেও অনিবার্য বাস্তবতা হল হিজবুল্লাহ, হামাস এবং ইরানের তুলনায় প্রযুক্তি ও সক্ষমতায় ইসরায়েল অনেকটা এগিয়ে থাকলেও ইসরায়েল এখনো পর্যন্ত এই প্রতিপক্ষদের কাউকেই দমন করতে পারেনি। কারণ এই সবগুলো পক্ষই একটি আদর্শিক চেতনা নিয়ে লড়াই করছে। আদর্শের পতাকাবাহী কাউকেই ইসরায়েলের মতো অপশক্তি নির্মূল করতে পারে না। ইসরায়েল ও ইরানের মধ্যে যদি আগামীতে কোনো সংঘাত হয়, তাহলে হিজবুল্লাহ ইরানের প্রতিরোধ অক্ষের অন্যতম সদস্য হিসেবে ইরানের পক্ষে সর্বতোভাবে যুদ্ধে নামবে। এ কারণে ইসরায়েল আগেই হিজবুল্লাহকে চাপের মুখে রাখার প্রয়াস নিয়েছে। হিজবুল্লাহ ছাড়াও ইরানের আলোচিত প্রতিরোধ অক্ষে যেসব সংগঠনের কথা বলা হয়েছে তার মধ্যে আছে হামাস, সিরিয়ার ক্ষমতাসীন সরকার, ইরাকের মোবিলাইজেশন ফোর্স এবং ইয়েমেনের হুথিরা। ইসরায়েল তার প্রতিপক্ষ সংগঠনগুলোর কমিউনিকেশন ও লজিস্টিক ডিভাইসগুলো তৈরি করে ফেলতে পারছে। এটি আধুনিক যুদ্ধের ক্ষেত্রে নতুন এক দিগন্তের উন্মোচন করেছে। এক্ষেত্রে ইসরায়েল বিরোধী প্রতিটি মহলের অতীতের যে কোনো সময়ের তুলনায় নিজেদের সাপ্লাই চেইনগুলোকে আরও অনেক বেশি সুরক্ষিত করার সময় এসেছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।